বেসিক ফিজিক্স অফ সেমিকন্ডাক্টরস এ প্রথম দেখানো হয়েছিল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি জিনিস সেটার উপর আলোচনা ছিল। তারপর কোভ্যালেন্ট বন্ডের পর ছিল হোলের কনসেপ্টটা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপরে এসেছে ব্যান্ড গ্যাপ এনার্জি, এনার্জি দিয়ে একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন দিয়ে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। এক্সাম্পল 2 পয়েন্ট ডেনসিটিস, মডিফিকেশন অফ ক্যারিয়ার ডেনসিটি। তিনটা টপিক বেসিক্যালি: ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরস, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস আর ডোপিং। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা হয়েছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এসেছে ইন্ট্রিনসিকের পরে। তারপরে আমরা দেখেছি ডোপিং কি জিনিস, ডোপিং এর পরে এন টাইপ পি টাইপ এবং এইটা রিলেটেড কয়েকটা এক্সপ্রেশন ছিল, এবং সেটাতে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, এক্সাম্পল 2.3। আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যালো? আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে রেসপন্স করো, কারণ আমি ভার্সিটিতে বসে ক্লাস নিচ্ছি, তো এখানে নেট একটু সমস্যা করছে। আজকে আমি আগের ক্লাসটা খুব ভালো নিতে পারিনি, সো এই কথা শুনতে পেলে বা না পেলে যেটাই হোক রেসপন্স করবা, তাহলে আমি বুঝবো। আদারওয়াইজ অনেক সময় দেখা যাবে শুনতে পাচ্ছ না, আমি সামনে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা এই পর্যন্ত আগে দেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। এর মধ্যে অনেকগুলো টপিক আছে। ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন বলতে আসলে ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন কে বোঝানো হচ্ছে। তারপর আছে ভেলোসিটি সিচুয়েশন, তারপর ডিফিউশনের পর আইনস্টাইন রিলেশন। তো প্রথমে আসি ড্রিফট জিনিসটা কি। ড্রিফটের মেইন কথাটা হলো যে এখানে যদি আমরা সংজ্ঞা থেকে বলি, অনেকটাই আছে যে মেইন জিনিস হলো এটা: মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ড্রিফট। অর্থাৎ কোথাও যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে চার্জের যে ক্যারিয়ার গুলো, চার্জের ক্যারিয়ার বলতে ইলেকট্রন বা ভোল্টকে বোঝানো হচ্ছে, এইগুলোর যে মুভমেন্ট হবে সেই মুভমেন্টটাকে আমরা বলবো ড্রিফট। প্রথম থেকে একটু বলে আসি যে ম্যাটেরিয়ালস ক্যান কন্ডাক্ট কারেন্ট ইন রেসপন্স টু এ পটেনশিয়াল ডিফারেন্স এন্ড হেন্স অ্যান ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ একটা পটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা দেই এবং এর ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে, এই কারণে কারেন্ট কন্ডাক্ট হয়। The field accelerates the charge carriers in material, forcing some to flow from one end to another. মানে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড দিব, তখন চার্জের ক্যারিয়ার গুলো, ইলেকট্রন হোক বা হোল হোক, সেগুলো এই মানে এই ইলেকট্রিক ফিল্ডের রেসপন্সে মুভ করবে, হয় লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফট, যে কোনো একটা ডিরেকশনে। সো এখানে যদি আমরা দেখি নিচের ফিগারটা যে দেয়া আছে, এই ফিগারে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, সাপোজ এটা বললাম ভি। এই ভোল্টেজ সোর্স ভি এর কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে ই, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা দেখো লেফট থেকে রাইট, একটা অ্যারো দিয়ে দেখানো আছে। তো এর ফলে যেটা হবে, এর এই ম্যাটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে মুভ করবে। তার মানে রাইট থেকে লেফট এই ডিরেকশনে যাবে ইলেকট্রন গুলো, আর হোল গুলো মুভ করবে লেফট থেকে রাইট, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সেম ডিরেকশন। তো চার্জের ক্যারিয়ার গুলো, ইলেকট্রন বা হোল যেটাই বলি, সেটা এই
ইলেকট্রিক ফিল্ডের রেসপন্সে যে মুভ করছে এই মুভমেন্টটাকে বলা হয় ড্রিফট। যেখানে এটাই বলা হয়েছে মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ড্রিফট। তো আমরা এই ড্রিফট থেকে এরপরে যেটা পাবো সেটা হলো যে যেহেতু একটা মুভমেন্ট হচ্ছে চার্জের, সেটা যে ডিরেকশনে হোক, হোল হোক বা ইলেকট্রন হোক, যে ডিরেকশনে মুভ করুক, একটা মুভমেন্ট হওয়া মানে সেখানে আসলে একটা ভেলোসিটি থাকবে। ভেলোসিটি মানে কি? বেগ। একটা বেগ আমরা পাবো। তো এই ভেলোসিটিটাকে প্রকাশ করা হচ্ছে স্মল ভি দিয়ে। এই ভেলোসিটিতে আমরা স্মল ভি দিয়ে প্রকাশ করছি। এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। লেফট সাইডে লেখা আছে দেখো, ড্রিফট ভেলোসিটি। আর যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করছি সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা প্রকাশ করছি ই দিয়ে। তাহলে আমরা খুব নর্মাল আমাদের নর্মাল সেন্স থেকেই বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি বেশি হয় তাহলে এই ভেলোসিটির ভ্যালুটা বেশি হবে, আবার ইলেকট্রিক ফিল্ড কম হলে ভেলোসিটি কম হবে। তো এটা বলা যায় যে এই ভেলোসিটিটা হলো ইলেকট্রিক ফিল্ডের সমানুপাতিক। ভি ইজ প্রপোর্শনাল টু ই। আর আমরা অনেক আগে থেকেই জানি ম্যাথমেটিক্স বলে কোনো প্রপোর্শনাল সাইনকে সেই কনস্ট্যান্ট নিয়ে এসে এই কনস্ট্যান্টটাকে আমরা এখানে বলছি মিউ। স্যার কথা বোঝা যায় না। কনস্ট্যান্টটা এনে আমরা ফিল্ডটাকে তুলে দিচ্ছি, সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিলাম মিউ, এবং এই মিউকে বলা হয় মোবিলিটি। স্যার কিছু শোনা যায় না। এই যে ম্যাটেরিয়ালের মধ্যে যে আছে, এই ইলেকট্রনের জন্য মোবিলিটি ভ্যালু একটা ফিক্স থাকে, হোলের জন্য মোবিলিটি ভ্যালু একটা ফিক্স থাকে। এখানে দেখানো হয়েছে যে সিলিকনের জন্য মিউ এন মানে ইলেকট্রনের মোবিলিটি ভ্যালু হলো 1350 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড। আর সিলিকনের হোলের মোবিলিটি হলো 480 সেন্টিমিটার স্কয়ার ভোল্ট পার ভোল্ট সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এটা হলো ইলেকট্রন আর হোলের মোবিলিটি সিলিকনে। এখানে আর যদি আমরা বলি গ্যালিয়াম আর্সেনাইডে এই মোবিলিটির ভ্যালুটা হয় যেটা বলছিলাম যে সিলিকনের জন্য যেমন ইলেকট্রন আর হোলের মোবিলিটির ভ্যালুটা আমরা পাচ্ছি, সেরকম গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আমার যেটা মনে আছে যে ইলেকট্রনের মোবিলিটির ভ্যালু হয় 8900, অনেক বেশি, 8900। এটা হলো গ্যালিয়াম আর্সেনাইডে ইলেকট্রনের মোবিলিটি। যাই হোক, এটা আমাদের চিন্তা করার আপাতত দরকার নেই, শুধু এটুকু বলছি মোবিলিটিটা কনস্ট্যান্ট থাকে। তো নিচে যেটা করেছে, যেহেতু আমরা একটু আগেই দেখলাম করে ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয় তার অপোজিট ডিরেকশন। এই কারণে দেখো ভিই ভিই দিয়ে ইলেকট্রনের ভেলোসিটি বোঝানো হয়েছে ইকুয়াল টু মাইনাস মিউ এন ই। এই মাইনাস সাইনটা এসেছে এর জন্য যে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে মুভ করে, আর হোলটা মুভ করে ইলেকট্রিক ফিল্ডের একই ডিরেকশনে। এই কারণে ভিপি ইকুয়াল টু মিউ পিই, হোলের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেম। এই কারণে এখানে আর কোনো নেগেটিভ সাইন নেই, একই ডিরেকশনে দুটো কাজ করছে।
তো এটা হলো ড্রিফটের একদম বেসিক জিনিস, ড্রিফট কি জিনিস এবং ড্রিফট ভেলোসিটি কি জিনিস। এখন খুব সিম্পল চিন্তা থেকে আমরা বলতে পারি যে যেহেতু ইলেকট্রন মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো এখানে একটা কারেন্ট জেনারেট হবে। কারেন্ট মানেই তো চার্জের মুভমেন্ট। ইলেকট্রন যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা হোল্ড আছে, তো কারেন্ট হলো এখানে একটা একদম ডিফল্ট জেনারেট হবে। সেই কারেন্টটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। কারেন্ট আমাদের পরের স্লাইডে দেখো কারেন্ট ক্যালকুলেশন বলতে যেটা বোঝানো হয়েছে ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন। ড্রিফট কারেন্টটা জেনারেট হলো সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো এটা বের করার জন্য আমাদের শুরুর ইকুয়েশনটা একদম আগে থেকে জেনে এসেছি I ইকুয়াল টু কিউ বাই টি, একক সময় যেটা যায় সেই এই কারেন্ট বুঝলাম। কিউ হলো কি পরিমাণ চার্জ ফ্লো করছে, এটা সবসময় খেয়াল রাখবা চার্জের ক্ষেত্রে। আই ইকুয়াল টু কিউ বাই টি নিয়ে যখন কথা বলবো সবসময় খেয়াল রাখবা যে আমরা যখন ইলেকট্রনিক্স এর কারেন্টের কথা বলবো, কারেন্টের সরি চার্জের কথা বলবো, চার্জের আসলে দুইটা ভাগে আসলে ভাগ করা যায়। একটা ভাগ হলো কয়টা চার্জ আছে, চার্জের সংখ্যা, অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালে 100টা চার্জ আছে বা 1 কোটি চার্জ আছে, 1000 কোটি চার্জ আছে, চার্জের একটা সংখ্যা, সেটা হলো একটা জিনিস যেটা আমরা এর আগের 2 লেকচারে দেখেছি। এন বলতে বোঝানো হয়েছিল কি, যে কয়টা ফ্রি ইলেকট্রন আছে সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করেছি, অথবা কয়টা হোল আছে সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করেছি। এই যে ডেনসিটিটা, এটা হলো সংখ্যা, কয়টা আছে, এটা হলো একটা জিনিস। আর যখনই আমরা কিউ বলবো, কিউ মানে আসলে চার্জের পরিমাণ। এন অথবা পি দিয়ে প্রকাশ করলে এটা বলা হবে যে প্রত্যেক কিউবিক সেন্টিমিটারে বা এত কিউবিক সেন্টিমিটারে কয়টা চার্জ আছে, আর কিউ দিয়ে বললে এত কুলম্ব চার্জ আছে, চার্জের একটা পরিমাণ চলে আসে। এখানে হলো কিউ দেওয়া হয়েছে, তার মানে আলটিমেটলি আমরা চার্জের পরিমাণটা কত সেটা বের করছি। সেই পরিমাণটা থেকে আমরা সেই পরিমাণটাকে ভাগ করে দিচ্ছি টাইম বা টি দিয়ে। এটা হলো আই ইকুয়াল টু কিউ বাই টি, এই ইকুয়েশন। উপরের ফিগার দুটো আমি পরের স্লাইডে গিয়ে আবারও আসবে, ওইখানে বলছি আসলে ফিগার দুটাতে কি বোঝানো হচ্ছে। এখানে দেখো, এখন আমরা আই ইকুয়াল টু কিউ বাই টি তে কিউ এর ভ্যালুটা কত হবে সেটা বের করার চেষ্টা করব। তাহলে কিউ এর ভ্যালু কত হবে সেটার জন্য আমাদের এই ফিগারটা দরকার হবে। দুটো ফিগার আসলে একই জিনিস। প্রথম জিনিস হলো আমরা বের করব যে এখানে ইউনিট ভলিউমে কয়টা চার্জ আছে। প্রথম আমরা ইলেকট্রন নিয়ে চিন্তা করি। তো ধরে নিলাম সেই চার্জের যে ডেনসিটি, ইউনিট ভলিউমে চার্জের সংখ্যা হলো এন। ইউনিট ভলিউমে এন সংখ্যক চার্জ আছে। সেকেন্ড যেটা আসবে সেটা হলো আমরা ইউনিট ভলিউমেরটা জানলাম, আমি বলে দিলাম 1 কিউবিক সেন্টিমিটারে 1000 কোটি চার্জ আছে ধরো বললাম। তাহলে সেকেন্ড জিনিস আসবে, আমার যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা আছে এখানে এই ফিগারে, ধরো এইটাই হলো আমার এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালে আসলে কয়টা, এই ম্যাটেরিয়ালটার ভলিউম আসলে কত। তাহলে ইউনিট ভলিউমের চার্জের সংখ্যা যদি জানি, টোটাল ভলিউম দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল চার্জের সংখ্যাটা জানতে পারবো। তো আমাদের এখন কাজ হলো এই ভলিউমটা বের করা। ভলিউম মানে আমরা তো সবসময় জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো এই যে দেখো ফিগারে দেওয়া আছে, এই ম্যাটেরিয়ালটার দৈর্ঘ্য হলো এল, প্রস্থ হলো ডব্লিউ, উচ্চতা হলো এইচ। তাহলে উচ্চতা হলো এইচ। তাহলে এই তিনটাকে যখনই গুণ করে দিব তাহলে টোটাল ভলিউমটা চলে আসবে। আর সেই সংখ্যার সাথে যদি এম কে গুণ করে দিই তাহলে টোটাল এই ম্যাটেরিয়ালে কয়টা ইলেকট্রন আছে সেই সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারবো, কয়টা ফ্রি ইলেকট্রন আছে। এখন তার সাথে যদি আবার একটা ইলেকট্রনের চার্জ কে গুণ করি, আমরা কয়টা ইলেকট্রন আছে সেটা জানলাম, এবার প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ
কে যদি আমরা গুণ করে দিই তাহলে কি টোটাল কিউ এর ভ্যালুটা পেয়ে যাবো। কি পরিমাণ চার্জ আছে দেখো এই লাইনে জাস্ট এই কাজটাই করা হয়েছে। প্রথম করা হয়েছে কয়টা ইলেকট্রন আছে ইউনিট ভলিউমে ডেনসিটি, সেকেন্ডে করা হয়েছে এটার ভলিউম কত, এবং থার্ডে করা হয়েছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কি এখানে কিউ দিয়ে প্রকাশ করছে, আর আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এই যে শুরুতে একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা হলো ইলেকট্রনের চার্জ যে নেগেটিভ সেটা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। তাহলে এটা হলো আমাদের চার্জের পরিমাণটা চলে আসলো। এবার আগের স্লাইডে যে দেখলা i = q/t, সেই ইকুয়েশনে যদি আমরা q এর এই ভ্যালুটা বসাই তাহলে চলে আসবে কি i = -n L W hq/t। জাস্ট উপরে q এর এই ভ্যালুটাকে বসানো হয়েছে। ঠিক আছে এ পর্যন্ত। এখন দেখো খেয়াল করে, এটা তো একটা ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য, ঠিক আছে। যখন কারেন্টের ফ্লো হচ্ছে তখন কি একটা ইলেকট্রন এই পজিশন থেকে, ধরলাম এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত, তাই না? যে একটা ম্যাটেরিয়ালে যখন এইখানে কারেন্টের ফ্লো হয়, ধরলাম একটা ইলেকট্রন এখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসে, তাহলে এই পর্যন্ত আসতেই কিন্তু আলটিমেটলি সময় নিচ্ছে টি সময়। আমরা যে টিটা বললাম এটা হলো একটা ইলেকট্রন এই ম্যাটেরিয়ালটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে কি সময়, সেটা হলো টি। এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বটা কত, এই দূরত্বটাই এখানে দেয়া আছে এল, অর্থাৎ এই ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য, এটাই হলো দূরত্ব। তাহলে আমরা যদি এল কে টি দিয়ে ভাগ করি, L/t, তাহলে কি হচ্ছে দূরত্ব বাই সময়, এটা কি একটা ভেলোসিটি পাওয়া যাবে। এটা কি আমাদের যেই ইলেকট্রনটা মুভ করছে সেই ইলেকট্রনের এই ভেলোসিটি। তো আমরা এই ইকুয়েশনে যেটা করব, এই এল ডিভাইডেড বাই নিচে টি, এই অংশটাকে ইলেকট্রনের ভেলোসিটি ভি দিয়ে প্রকাশ করে। স্যার স্ক্রিনে ওই নিচের সমীকরণটুকু দেখা যাচ্ছে না, মাইনাস এন। স্ক্রিনে নিচের সমীকরণটুকু দেখা যাচ্ছে না স্যার। সবাইকে দেখতে পাচ্ছ না? কারণ আমি কিন্তু আরেকটা মোবাইল থেকেও জয়েন করে দেখছি, আমার মোবাইলে দেখা যাচ্ছে। আবার বাকিদের কি অবস্থা? নিচের কত দূর তুমি দেখতে পাচ্ছ? কি বলতেছিলেন যে নিচের টুক তো দেখা যায় না, উপরের টুক দেখা যায় -n L/W/hq, কিন্তু নিচের টুক দেখা যাচ্ছে না। কি এখান থেকে? দেখো তো, এমন হতে পারে তুমি জুম করে ফেলেছো, জুমের কারণে দেখতে পাচ্ছ না। স্যার আমার দেখা যাচ্ছে। খেয়াল করে দেখো তুমি। হ্যাঁ আমার মোবাইলে আমি দেখতে পাচ্ছি, আমি তো অন্য মোবাইল থেকে জয়েন স্যার করেছি। দেখা যাচ্ছে স্যার, অসুবিধা নেই। আচ্ছা যে দেখতে পাচ্ছ না, একটু আমার মনে হয় জুম করা আছে, দেখো তো খেয়াল করে। জুম হওয়ার কারণে দেখা নাও যেতে পারে। জি স্যার এখন ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম এল বাই টি, এটা মানে হলো ভেলোসিটি ভি। তো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারছি i = -n v/w/h/q। তো এটা হয়ে গেল আমাদের একটা ইকুয়েশন। এবার চিন্তা করে দেখো এখানে দুটো জিনিস করা আছে। কারেন্ট আমার কাছে একটু ধারণা লাগবে। ইলেকট্রন ফ্লো করছে এই ডিরেকশনে, কারেন্টটা এই যে এখানে যে এরিয়াটা দেখানো হচ্ছে এই এরিয়াটা হলো প্রস্থচ্ছেদ। ঠিক আছে, স্যার আগের কথা তো বোঝা যায়নি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যায়, আগে শোনা যাচ্ছিল না।
আচ্ছা, যেটা বলছিলাম যে কারেন্টটা যে ফ্লো করছে বা ইলেকট্রন যে ফ্লো করছে, এই ফ্লো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু, এই জায়গাটা, এটাই হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদ একটা হলো এইচ, তাহলে এই এরিয়াটাকে আমরা বলতে পারি না যে এটা হলো এ, এবং যে এর ভ্যালুটা হলো ডাব্লিউ, কি বলতে পারি তো? তাহলে এই ইকুয়েশনটাতে আমরা যে কাজ করব, এই ডাব্লিউ ইন্টু এইচ কে আলাদা না রেখে এ লিখে দিব এরকম। আর এই ভিটাকে যেটা করব, ভি সমান আবার আমরা এক স্লাইড আগেই দেখে আসলাম, ইলেকট্রনের জন্য ভি এর ভ্যালুটা ছিল মাইনাস মিউ এন ই। একটু খেয়াল করে দেখো, আগের স্লাইড একটা স্লাইড আগেই ছিল, ইলেকট্রনের জন্য ড্রিফট ভেলোসিটি সমান মাইনাস মিউ এন ই। তাহলে আমরা এখন যেটা করব, এই ভি এর জায়গায় বসাবো মাইনাস মিউ এন ই, আর ডাব্লিউ এইচ এর জায়গায় বসাবো এ। তাহলে এই ইকুয়েশনটাকে কি লেখা যাবে? দুইটা মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, গুণ হয়ে মিউ এন মিউ এন ই ই এ কিউ। এ কিউ। ঠিক আছে, এটা হলো আমাদের কারেন্ট। কারেন্টটা কিসের জন্য? ইলেকট্রনের জন্য। আমরা কিন্তু এখন পর্যন্ত যা করছি শুধু ইলেকট্রনের কথা চিন্তা করি, হোলের কথা আপাতত আমরা আসিনি, এটা একটু পরে আসবে। এবার আমরা যদি বলি কারেন্ট ডেনসিটির ভ্যালু কত, কারেন্ট ডেনসিটিকে আমরা প্রকাশ করতে পারি জে দিয়ে। জে মানে হলো কারেন্ট ইনটু ক্ষেত্রফল, আই ডিভাইডেড বাই এ, এটাই হলো কারেন্ট ডেনসিটি। তাহলে এখানে যদি এটাকে এ দিয়ে ভাগ করে দিই, আলটিমেটলি এই এটা আর থাকবে না। তাহলে হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, এটা চলে যাবে, আলটিমেটলি এটা থাকবে এই অংশটা, এন মিউ এন ই কিউ। ঠিক আছে, স্যার একটু বুঝলাম না স্যার। তাহলে এটা হলো আমাদের ইলেকট্রনের জন্য কারেন্ট ডেনসিটি। আমরা এখন কারেন্ট, এখানে তো কারেন্ট বের করলাম এই অংশটা, এখানে হলো কারেন্ট বের করা হয়েছে, আমরা এবার কারেন্ট ডেনসিটি বের করব। সাধারণত ইলেকট্রনিক্স এ কারেন্ট নিয়ে যখন কাজ করা হয়, সরাসরি কারেন্টের চেয়ে কারেন্ট ডেনসিটিটা বেশি ইউজ করা হয়, কারণ ইলেকট্রনিক্স এর ডিভাইস গুলো তো খুব ছোট সাইজের হয়, সরাসরি কারেন্ট নিয়ে হিসাব করলে ওইটা ইউনিফর্ম ওয়েতে সবকিছু বোঝা যায় না। যদি আমরা কারেন্ট ডেনসিটি নিয়ে কাজ করি, তখন সব হিসাবগুলা ইউনিফর্মলি বোঝা যায়। এই কারণে আমরা কারেন্টের চেয়ে কারেন্ট ডেনসিটিটার গুরুত্ব বেশি দিই। এই কারণেই আই এর জায়গায় আমরা জে নিয়ে আসলাম, যে মানে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি মানে হলো কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। তার মানে কি, যে কারেন্টের ভ্যালুটাকে এরিয়া দিয়ে ভাগ করে দিলে আলটিমেটলি মিউ এন মিউ এন ই কিউ এই অংশটা থাকছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা ইলেকট্রনের জন্য কারেন্টের ডেনসিটিটা পেয়ে গেলাম। এবার আমরা দেখি, আমরা যদি চিন্তা করি, এটা হলো এই যে এখানে শুধু জে না লিখে যে এন লিখেছি, ইলেকট্রনের জন্য কারেন্ট ডেনসিটি আমরা কিন্তু এই ইকুয়েশনটাই পেয়েছি, মিউ এন ই এন কিউ। এটাই এর আগের স্লাইডে পেলাম। এখন আমরা সেম জিনিসটা জেপি নাম দেই, তাহলে সিমিলারলি আমরা লিখে দিতে পারি ওইখানে পাবো যেটা স্যার সাউন্ড আসতেছে না আর কি, কথা বোঝা যাচ্ছে না স্যার।
এই পর্দাটা ছাপাই দেন তো। কিছুই তো বোঝা যায় না স্যার। ঘুমাইছে কেউ তো কিছু বলেও না, কিছুই শোনা যায় না। আচ্ছা, সবাই কি চুপ করে আছে নাকি আমি একাই কিছু শুনতে পাচ্ছি না? ভাই কিছুই তো শোনা যায় আছে না। না না আছে কিছু একটু বোঝা যায় না। ভার্সিটির ইন্টারনেট মনে হয় খুবই খয়রাতি। আমাদের ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে শুনতে গরিব পাচ্ছি না, গরিব স্পষ্ট আসতেছে না। এই ক্ষেত্রে ভার্সিটির ভালো কোনো ইন্টারনেট নিতে পারে সংযোগ, কোনো পদক্ষেপ নেই। এত পুরো ইন্টারনেট কাজ হয় না। আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্পষ্ট না। এখন শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যেটা বলছিলাম সেটা হলো আমাদের এটা তো ইলেকট্রনের জন্য আমরা মাত্র বের করলাম।
আর হোলের জন্য আমরা সিমিলারলি এটা বলতে পারি যে মিউ এন এর জায়গায় মিউ পি হবে, ই এর জায়গায় ই ঠিকই আছে, এন এর জায়গায় অর্থাৎ ইলেকট্রনের ডেনসিটির জায়গায় হবে হোলের ডেনসিটি, আর কিউ মানে চার্জ, একটা ইলেকট্রনের চার্জ আর একটা হোলের চার্জ দুটো সমান। সো এখানে কিউটা কিউ এর মতোই থাকবে। প্র্যাকটিক্যালি যেটা হয়, এই চার্জটা নেগেটিভ ছিল দেখে একটা মাইনাস সাইন এসেছিল, আবার ওই ভেলোসিটির ওখানে একটা মাইনাস সাইন ছিল দেখে দুটো মিলে প্লাস হয়ে গেছে। আর এখানে হোলের চার্জ যেহেতু পজিটিভ, এখানে কোনো নেগেটিভ সাইন আসবে না। আবার ভেলোসিটির ক্ষেত্রেও কিন্তু হোলের জন্য এটা পজিটিভ ছিল, তো দুটো পজিটিভ মিলে আলটিমেটলি পজিটিভই আছে। তো এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ। এটা হলো ইলেকট্রনের জন্য কারেন্ট ডেনসিটি, আর এটা হলো হোলের জন্য কারেন্ট ডেনসিটি। তো এবার যদি আমরা টোটাল কারেন্ট ডেনসিটিটা বের করতে চাই যে টোটাল ড্রিফট কারেন্ট ডেনসিটির ভ্যালু কত, তাহলে আমরা লিখতে পারি যে ড্রিফট মানে হলো এই দুটার যোগফল। তাহলে মিউ এন ই এন কিউ প্লাস মিউ পি ই এন কিউ। এখানে একটু ভুল আছে, এটা পি হবে, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা পি। মিউ এন ই এন কিউ প্লাস মিউ পি ই পি কিউ। এটা হলো আমাদের দুটা কারেন্ট ডেনসিটির যোগফল। এখান থেকে আমরা কিউ কে আলাদা কমন নিয়ে নিলাম আর ই কে কমন নিয়ে নিলাম, তাহলে আলটিমেটলি রইলো মিউ এন এন প্লাস মিউ পি পি। দেখো এখানে এটাই আছে, মিউ এন এন প্লাস মিউ পি ই, মিউ পি পি। তো আলটিমেটলি আমাদের এই যে লাস্টের যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটাই হলো কোন একটা ম্যাটেরিয়ালের ড্রিফট কারেন্ট ডেনসিটির টোটাল ভ্যালু। মোট এই পরিমাণ ড্রিফট কারেন্ট ডেনসিটি আমরা পাচ্ছি একটা ম্যাটেরিয়ালের, ঠিক আছে। এবং এটার ইউনিটটা হলো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। ওই যে ওইখানে আমরা এরিয়া দিয়ে ভাগ করে দিলাম, তার মানে কি সেন্টিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করেছি। তো ড্রিফট কারেন্ট ডেনসিটির ইউনিট হলো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। This equation gives drift current density in response to an electric field E in a semiconductor having uniform electron and hole densities. এখানে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি ইলেকট্রন আর হোলের ডেনসিটিটা ইউনিফর্ম। নরমালি সাধারণত ম্যাটেরিয়ালের কথা যদি চিন্তা করি যে ইলেকট্রনের ডেনসিটি হয়তো কোথাও একটু বেশি আছে, সাপোজ এখানে ইলেকট্রন অনেক বেশি আছে, আবার এখানে হয়তো একটু কম আছে। এখানে আমরা ধরে রাখছি যে সব জায়গায় ইউনিফর্ম ডেনসিটি আছে, এই অ্যাজাম্পশন ধরে এই কাজটা করা হয়েছে। সো এটা আমাদের কারেন্ট ক্যালকুলেশন, ড্রিফট কারেন্ট ক্যালকুলেশন। এখন এখানে একটা টার্ম বলা হয় যেটা, সেটা হলো ভেলোসিটি স্যাচুরেশন। ভেলোসিটি স্যাচুরেশন দিয়ে যেটা বোঝানো হয় সেটা হলো, আমরা একটু আগে দেখে আসলাম যে ভি ইকুয়াল টু মিউ ই। আমি ইলেকট্রন আর হোলের জন্য আলাদা চিন্তা করছি না, ইন জেনারেল দুটার ক্ষেত্রে বলে দিচ্ছি যে ভি ইকুয়াল টু মিউ ই, অর্থাৎ মোবিলিটির সাথে ইলেকট্রিক ফিল্ড গুণ করলে আমরা ভোল্টেজ পাচ্ছি। আমরা যদি এটাকে চিন্তা করি, তোমরা ম্যাথে তো পড়েছো না সরল রেখার ইকুয়েশন, মূল বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন y ইকুয়াল টু mx। এটা ছিল মূল বিন্দুগামী সরল রেখার ইকুয়েশন। দেখো এই দুটো কিন্তু আলটিমেটলি একই ফর্মে আছে, v এর জায়গায় y, এখানে ই হলো একটা ভেরিয়েবল তার জায়গায় x, আর কনস্ট্যান্ট ছিল এখানে m, এখানে মিউ। তো আলটিমেটলি আমরা যদি এটাকে গ্রাফিক্যালি আঁকতে চাই তাহলে এরকম একটা লাইন পাওয়ার কথা, এরকম একটা লাইন থাকার কথা, একদম স্ট্রেট লাইন। প্র্যাকটিক্যালি যেটা হয় যে ইলেকট্রন গুলো যখন মুভ করে, মানে এটা দিয়ে আসলে কি বোঝানো হয় যে এটা হলো যে ইলেকট্রিক ফিল্ড বাড়লে আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে, এবং ইলেকট্রিক ফিল্ড আমরা যতই বাড়বো ভেলোসিটি লিনিয়ারলি ওইরকম বাড়তে থাকে। এটা হলো আমাদের এই লাইন থেকে বুঝতে পারছি। প্র্যাকটিক্যালি যেটা হয় যে ইলেকট্রিক ফিল্ড যখন বাড়ানো হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ইলেকট্রন গুলা কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কলিশন হয়, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন, অথবা একটা ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াস আছে, অথবা যে বাউন্ড ইলেকট্রন গুলো আছে যেগুলো হয়,
স্যার কিছু শোনা যায় না। এখানে ফিল্ড বাড়লে শুরুর দিকে লিনিয়ারলি বাড়তে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে এটা আর অত শার্পলি বাড়তে পারে না। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা? স্যার এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ভেলোসিটি স্যাচুরেশনের কথা বলছিলাম, যে এটা বাড়তে থাকলে এটাও বাড়বে, বাট প্র্যাকটিক্যালি যেটা হয় এত না বেড়ে একটা নির্দিষ্ট লেভেলের পর এটা ফিক্সড হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় ভেলোসিটি স্যাচুরেশন। এই ভেলোসিটি স্যাচুরেশনের সংজ্ঞাটা এখানে বলা আছে। Players collide with the lattice so frequently, যেটা বললাম যে কন্টিনিউয়াসলি কোলিশন হতে থাকে, at the time between the collisions is so short that they cannot accelerate much। তার মানে এটা এক্সেলারেশন করে এত বেশি স্পিডে আসতে পারে না। As a result, v varies sublinearly at high electric fields, eventually reaching a স্যাচুরেটেড লেভেল। তার মানে শুরুর দিকে এটা আসলে সাবলিনিয়ারলি একটু বাঁকা হয়ে উঠতে থাকে, এক পর্যায়ে গিয়ে এটা স্যাচুরেটেড হয়ে যায়। এই স্যাচুরেটেড হয়ে যাওয়ার পর এই ভেলোসিটিটাকে বলা হয় ভি স্যাট। এই যে এখানে ফিগারে যেটা দেখানো হয়েছে, যেই লেভেলে গিয়ে স্যাচুরেশন হচ্ছে সেটা হলো ভি স্যাট। দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি স্যাচুরেশন। এটাকে ভেলোসিটি স্যাচুরেশন বলা হয়। এখানে তোমরা এই সংজ্ঞাটা আর ফিগারটা একটু দেখে রাখবো। আচ্ছা, আমাদের এই মিটিং এর টাইম প্রায় শেষ। আমি তোমাদের 5 মিনিট, আচ্ছা 10 মিনিট একটু ব্রেক দিয়ে 9টা আবার শুরু করছি, ঠিক আছে? জি স্যার। এটা মিটিং লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, 9টা আবার আমরা নতুন লিংক দিয়ে দিব। ওকে, আমি এখন পোস্ট করে দিচ্ছি।